আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অথরিটি, আদিলুদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম উৎপাদনের ধারণা সম্পর্কে। আজ আমরা শিখব উৎপাদনের উপকরণ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের ধারণা নিয়ে উৎপাদনের উপকরণ সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। উৎপাদনের উপকরণ প্রধানত উৎপাদন প্রক্রিয়া সাধারণত প্রথমত তোমার কৃষি উৎপাদ এবং শিল্প উৎপাদনকে বোঝানো হয়। কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদনের মধ্যে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ায় সীমিত সম্পদ যেসব বস্তু বা সেবা ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে উৎপাদনের উপকরণ। অর্থাৎ যেসব বস্তু এবং সেবা আমরা ব্যবহার করে থাকি সেগুলোকেই উৎপাদনের উপকরণ বলা হয়ে থাকে। উৎপাদনের উপকরণ প্রধানত 4 প্রকার। এখানে আমি লিখে রেখেছি, দেখো যে উৎপাদনের উপকরণ কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ভূমি, ভূমি অর্থ হচ্ছে ল্যান্ড। এই ভূমি অর্থাৎ উৎপাদনের উপকরণ আমরা কয় প্রকার দেখতে পাচ্ছি? 4 প্রকার দেখতে পাচ্ছি। যদিও আমি 5 প্রকার লিখেছি, এই 5 প্রকারটা পরে ব্যাখ্যা করছি। মূলত উৎপাদনের উপকরণ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ভূমি অর্থাৎ ল্যান্ড, শ্রম অর্থাৎ লেবার, মূলধন ক্যাপিটাল, সংগঠন অর্গানাইজেশন। এই 4 প্রকারের উৎপাদনের উপকরণ আমরা দেখতে পাই। এবং আধুনিক অর্থনীতিবিজ্ঞানের মধ্যে উৎপাদনের উপকরণ হচ্ছে 5 প্রকার, অর্থাৎ পঞ্চম একটা উপকরণ তারা ব্যবহার করেছে, সেটি হচ্ছে প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি। অর্থাৎ তোমার এই টেকনোলজি বা প্রযুক্তি সম্পর্কেও তারা আলোচনা করেছেন। উৎপাদনের উপকরণ অর্থাৎ যেসব দ্রব্য আমরা উপকরণ করব তাতে কিছুটা প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি, এই জন্য উৎপাদনের উপকরণ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখন এই এক একটা তোমার উৎপাদনের উপকরণের এই উপকরণগুলো এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ভূমি সম্পর্কে। তাহলে ভূমি সম্পর্কে আমরা আলোচনা করি। সাধারণ কথায় ভূমি বলতে পৃথিবীতে স্থলভাগকে বোঝানো হয়। ভূমি বলতে আমরা কি বুঝি? পৃথিবী স্থলভাগকে ভূমি বলি। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র স্থলভাগকে বোঝায় না, স্থলভাগ এবং অস্থলভাগ অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যেসব সম্পত্তি আছে সব বা সম্পদ আছে সবই হচ্ছে উৎপাদনের উপকরণ বা ভূমি। অর্থাৎ ভূমি বলতে যেমন আমরা বলতে পারি প্রকৃতি প্রদত্ত অর্থাৎ ভূমি, ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ হচ্ছে স্থলভাগের একটা অংশ। অর্থাৎ এই স্থলভাগ ছাড়াও অস্থলভাগের মধ্যে রয়েছে ভূমির স্থলভাগ এবং অস্থলভাগ, সমস্ত সম্পদই হচ্ছে ভূমি। তবে ভূমির যেমন ভূপৃষ্ঠ অবস্থানগত উর্বরতা এবং মৎস্য সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ, আবহাওয়া, জলবায়ু, রোদ বৃষ্টি, পাহাড় পর্বত, মরুভূমি সবই হচ্ছে প্রকৃতি প্রদত্ত এবং ভূমি বলে আখ্যায়িত করেছে অর্থনীতিবিদরা। এসব কিছুই আমাদের অর্থনীতিবিদরা ভূমি হিসাবে ব্যবহৃত করেছে। তবে অর্থনীতিবিদ মার্শাল ভূমি সম্পর্কে ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন, এর সংজ্ঞা এভাবে দিয়েছেন যে ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তু যা প্রকৃতিতে মানুষের মুক্ত হস্তে দান করেছে। তাহলে অধ্যাপক মার্শাল কি বলেছে? যে প্রকৃতি প্রদত্ত যেসব বস্তু এবং শক্তি আছে তার মুক্ত হস্তে মানুষকে যা দান করেছে সেগুলোই হচ্ছে ভূমি। আধুনিক অর্থনীতিবিদরা ভূমি সম্পর্কে আলোচনা করতে চেয়ে বলেছেন যে ভূমি মানুষের মালিকানাধীন থেকে, অর্থাৎ মালিকানা, ভূমি হচ্ছে মালিকানা এবং মালিকানাধীন নিয়ন্ত্রণে থেকে অধিক অর্থ উপার্জনে সহায়তা করে, তাকে ভূমি বলে। এবার আমরা আসি ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে ভূমির বৈশিষ্ট্য, ভূমি হচ্ছে মূলত আদি এবং মৌলিক উপাদান। ভূমি কি? প্রথম স্তর এবং আদি এবং মৌলিক উপাদান হচ্ছে ভূমি। ভূমি অন্যান্য উপাদান থেকে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ভূমির এই বৈশিষ্ট্যগুলো একটু লিখে নিই। তাহলে আমরা প্রথমত লিখি যে ভূমি, 1 নম্বরে লিখি হচ্ছে ভূমি প্রকৃতির দান।
ভূমি প্রকৃতির দান। 2 নম্বর লিখবো আমরা ভূমি ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির উৎপাদন ব্যয় নেই। ভূমির আমরা কয়টা বৈশিষ্ট্য লিখলাম? 3টা। ভূমির প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমি স্থানান্তর নয়। ভূমি স্থানান্তর নয়। স্থানান্তর নয়। নয়। 5 নম্বর হচ্ছে ভূমি চিরস্থায়ী। ভূমি চিরস্থায়ী। 6 নম্বর ভূমি উর্বরতার পার্থক্য। 7 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব। এই 7টা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি যে 7টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। যে ভূমি কয়টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা লিখেছি এখানে? 7টা বৈশিষ্ট্য সম্পর্কে। খেয়াল করো, 1 নম্বর হচ্ছে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমি স্থানান্তরযোগ্য নয়। এখানে স্থানান্তরযোগ্য কথাটা আমি লিখিনি, যে স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ ভূমি স্থানান্তরযোগ্য নয়। তারপরে হচ্ছে ভূমি চিরস্থায়ী উপাদান, ভূমির উর্বরতার পার্থক্য রয়েছে, ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব। আমরা এক একটা বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করি ভূমি প্রকৃতির দান। তাহলে ভূমি হচ্ছে প্রথম এবং আদি উপাদান এবং ভূমি প্রকৃতির দান। মানুষ ইচ্ছা করলেই ভূমিকে বাড়ানো বা কমানো যায় না, অর্থাৎ ভূমিকে মানুষ ইচ্ছা করলেই টেনে লম্বা করতে পারে না, আবার ছোট করাও সম্ভব নয়। এই জন্য ভূমিকে প্রকৃতির দান, অর্থাৎ ভূমি প্রকৃতিরই দান, যা মানুষ ইচ্ছা করলেই সৃষ্টি করতে পারে না। এবং ভূমির ভিতরে রয়েছে, যেমন ভূমির উর্বরতার পার্থক্য রয়েছে, বায়ু, আলো, বাতাস, আবহাওয়া সবই হচ্ছে প্রকৃতির দান, যা আমরা ভূমি বলে আখ্যায়িত করেছি বা অর্থনীতিবিদরা ভূমি বলে আখ্যায়িত করেছে। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাই, যে ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ, যেটা একটু আগে আমি বলেছি, ভূমি যোগানটা সম্পূর্ণ সীমাবদ্ধ। যেমন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখন কিছুটা সীমান্ত অঞ্চলে আমরা পেয়ে তাকে বড় করা যায়, তারও একটা নির্দিষ্ট আয়তন আছে। এর বাইরে ভূমিকে বাড়ানো বা কমানো যায় না। ভূমির হচ্ছে যোগান সীমাবদ্ধ,
অর্থাৎ ভূমিকে প্রতিনিয়ত অনবরত ব্যবহার করার ফলেও ভূমি কিন্তু যোগানটা পায়। যেমন অন্যান্য উপাদান মানুষ নিজের প্রচেষ্টায় অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণগুলো যে আছে, এই যে উৎপাদনের আছে, শ্রম আছে, মূলধন আছে, সংগঠন আছে, প্রযুক্তি আছে, যা মানুষ ইচ্ছা করলেই তাদের যোগানটা বাড়ানো বা কমানো করতে পারে। কিন্তু ভূমির যোগান বাড়ানো বা কমানো যাবে না, ভূমির যোগান একদমই সীমাবদ্ধ। এরপরে সীমাবদ্ধতে আসে আমরা যে ভূমির উৎপাদন ব্যয় নেই। ভূমির উৎপাদন ব্যয় নেই বলতে আমরা কি বুঝি? যে ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। কারণ কি? যে ভূমিতে আমরা উৎপাদন করার সময় ভূমিতে কোনো শ্রম বা শ্রমিক নিয়োগ করতে হয় না, ভূমি নিজেই একটা উপাদান। এই জন্য ভূমিতে বলা হয় যে ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। সামাজিক দিক থেকে ভূমির উৎপাদন ব্যয় নেই বলতে ভূমির যোগফলকে বাজার দামের উপর নির্ভর করে না। কথাটা কি বুঝলাম আমরা? যে সমাজের দৃষ্টিকোণ থেকে ভূমির যে যোগফল আছে তা বাজার দামের উপর নির্ভর করে না। তাহলে আমরা চতুর্থ স্তরে চলে যাই। যে চতুর্থ বৈশিষ্ট্য আছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। যেমন উৎপাদনের যেসব উপকরণগুলো আছে, যেমন শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। কিন্তু ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, অর্থাৎ এক স্তর থেকে আর এক স্তরে স্থানান্তর করা যায় না। এই জন্য বলা হয়েছে ভূমি হচ্ছে স্থানান্তরযোগ্য নয়। তবে ভূমি হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য বলতে আমরা কি বুঝি? ভূমিকে এক হাত থেকে অন্য হাতে, যেমন ভূমির একটা মূল্য, অর্থাৎ কেউ যদি মনে করে তার গ্রামের জমিগুলো বিক্রি করে শহরে আবার নতুন জমি ক্রয় করবে, তাহলে সে ক্রয় করতে পারে। একে বলা হয় হচ্ছে হস্তান্তরযোগ্য, মানে একজনের হাত থেকে আর একজনের হাতে হস্তান্তর করা যায়, কিন্তু ভূমিকে স্থানান্তর করা যায় না। এই জন্য বলা হয় ভূমির বৈশিষ্ট্যের মধ্যে ভূমি স্থানান্তরযোগ্য নয়। এবার আমরা আসি ভূমি চিরস্থায়ী। ভূমির উপাদান হচ্ছে চিরস্থায়ী। ভূমি অনবরত ব্যবহার করার ফলেও ভূমি কিন্তু অস্তিত্ব লোপ পায় না। এই জন্য ভূমিকে বলা হয় হচ্ছে ভূমি চিরস্থায়ী। আমাদের অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো এই ভূমির স্থায়ী সম্পর্কে বলেছেন, ভূমি হচ্ছে আদি এবং অবিনশ্বর ক্ষমতা অধিকারী বা এর তোমার অধিকারী, চিরস্থায়ী। এই জন্য ভূমিকে আদি এবং অবিনশ্বর ক্ষমতা আছে বলে ডেভিড রিকার্ডো বলেছেন। এবার আমরা 5 নম্বরে উর্বরতার পার্থক্য 6 নম্বরে চলে যাই। ভূমির উর্বরতার পার্থক্য, অর্থাৎ ভূমির মধ্যে উর্বরতা এবং অবস্থানিক দিক থেকে ভূমির উর্বরতার পার্থক্য রয়েছে। অর্থাৎ ভূমির এক এক জমির এক এক ধরনের বা এক এক ভূমির এক এক ধরনের উর্বরতার পার্থক্য রয়েছে। যেমন কোনো জমি অধিক উর্বর বা অনেক উন্নত, উর্বরতা বেশি, আবার কোনো জমির উর্বরতা কম, আবার তোমার কোনো জমি একেবারেই অনুর্বর। তাহলে আমরা খেয়াল করি শিক্ষার্থী, কিন্তু কি পেলাম? যে ভূমির উর্বরতার পার্থক্য রয়েছে। ভূমির উর্বরতার পার্থক্য আছে, কারণ সব জমির উর্বরতার দিক থেকে এক নয়। এখন আমরা 7 নম্বর বৈশিষ্ট্য দেখি, ভূমির ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব। ভূমির ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব বলতে আমরা কি বুঝি? যে ভূমির ক্ষেত্রে বেশিরভাগই ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকরী। কেন? কারণ আমাদের ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ, এবং এই সীমাবদ্ধ যোগান বিশিষ্ট উৎপাদন অধিক হারে বৃদ্ধি করার জন্য আমরা কি করি? অধিক পরিমাণে শ্রম এবং মূলধন ব্যবহার করি। শ্রম এবং মূলধন অধিক পরিমাণে ব্যবহার করার জন্য যে পরিমাণে তোমার মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু আস্তে আস্তে বাড়ে। অর্থাৎ প্রথম যে হারে আমরা শ্রম মূলধন নিয়োগ করি সেই হারে উৎপাদন বাড়ে না, আস্তে আস্তে বাড়ে। এবং উৎপাদনের অর্থাৎ ক্রমহ্রাসমান হারের যে উৎপাদনের যে হারটা আছে সেটা আস্তে আস্তে
কমতে থাকে। এই বিধিটাকেই বলা হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব। এটা এখন আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা চিত্রের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করে দেখব যে ভূমির আমরা আবার পয়েন্টগুলো একবার রিভিশন দিয়ে তারপরে চিত্রটা, এই 7 নম্বর চিত্রটা ব্যাখ্যা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভূমির কতগুলো বৈশিষ্ট্য পেলাম? ভূমির 7টা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমি স্থানান্তরযোগ্য নয়, ভূমি চিরস্থায়ী, ভূমির উর্বরতা বা অবস্থার পার্থক্য রয়েছে। আর 1 নাম্বার পেলাম ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কটা বৈশিষ্ট্য ভূমির ক্ষেত্রে পেলাম। এখন আমরা এই উৎপাদন বিধির ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাবটা ব্যাখ্যা করব। তাহলে এটা আমরা মুছে দিয়ে এই ভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা ব্যাখ্যা করতে পারি যে হচ্ছে ভূমির বৈশিষ্ট্য উৎপাদন। আচ্ছা, তাহলে আমরা এটা চিত্রের মাধ্যমে দেখি। তাহলে একটা চিত্রের মাধ্যমে, যদি এটা উঠলো না, আমি তো খেয়াল করিনি যে এটা উঠছে না। আচ্ছা, তাহলে আমরা একটু ভালো মোছাও যায় না, খেয়াল করি যে একটা চিত্র আঁকি, যেমন এরকম, অর্থাৎ এরকম ও ওয়াই অক্ষ এবং ও এক্স অক্ষ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে ও এক্স অক্ষ এবং লম্ব অক্ষে ও ওয়াই অক্ষ দ্বারা দেখতে পেলাম। এবং ও এক্স অক্ষে হচ্ছে আমরা এখানে শ্রম এবং মূলধনের পরিমাণকে লিখব। ভূমি অক্ষে কি কি থাকবে? শ্রম ও মূলধনের পরিমাণ। আর লম্ব অক্ষে পাবো টিপি বা মোট উৎপাদন বা প্রান্তিক উৎপাদন রেখা। তাহলে আমরা একটা চিত্র ধরো, ভূমি অক্ষে থেকে যদি এরকম করে বাড়ে, তাহলে মোট উৎপাদন ধরো এরকম, তাহলে তার প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে, খেয়াল করো, অধিক হারে শ্রম মূলধন ব্যবহার করার ফলে প্রান্তিক হারে এটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শ্রমের পরিমাণ 1, 2, 3 এবং 4 যাই এ, বি, সি, ডি বিন্দুতে ছেদ করে। এখন খেয়াল করি, এখানে Q1 উৎপাদন, Q2 উৎপাদন, Q3 এবং Q4 উৎপাদনকে আমরা দেখতে পাই। এখন দেখো, আমরা সংজ্ঞাতে ক্রমহ্রাসমানের হারে কি বলেছি যে একই জমিতে, অর্থাৎ জমির যোগান যখন সীমাবদ্ধ, তখন একই জমিতে অধিক পরিমাণে শ্রম এবং মূলধন ব্যবহার করা হয়। যখন অধিক পরিমাণে শ্রম মূলধন ব্যবহার করা হয়, তখন তার মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। দেখো, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা একটু খেয়াল করি যে এখানে শ্রম মূলধন যে হারে ব্যবহার করেছি, তাতে দেখা গেল উৎপাদনের পরিমাণ প্রথম অবস্থায় বেশি পরিমাণ পেয়েছি। তারপরে আস্তে আস্তে মূলধন এবং শ্রম বেশি হারে ব্যবহার করার ফলে উৎপাদনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়েছে। যেটাকে উৎপাদনের পরিমাণ আমরা এভাবে লিখতে পারি যে ও Q1 গ্রেটার দেন Q1, Q2 গ্রেটার দেন Q2, Q3 গ্রেটার দেন Q3, Q4। এভাবে উৎপাদন ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ বাড়ার থেকে আস্তে আস্তে এটা বড়র থেকে ছোট সাজানো হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে সেটা হ্রাস পেয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করলাম যে শ্রম ও মূলধন পরিমাণ বেশি ব্যবহার করার ফলে আমাদের মোট উৎপাদন আস্তে আস্তে হ্রাস পায় এবং এর প্রান্তিক হারটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এটা যেমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। আর খেয়াল করো যে প্রান্তিক উৎপাদন, আমরা যদি এটাকে এভাবে আঁকি, তাহলে এটা আস্তে আস্তে হ্রাস পাবে, যেটাকে আমরা প্রান্তিক উৎপাদন দ্বারা দেখি। অর্থাৎ
এর হারটাকে, এই হারের যোগফলই হচ্ছে মোট উৎপাদন রেখা, যেটা যদিও আমরা এটা কেবল শুরু করেছি এই 3 অধ্যায়। এটা সম্পর্কে, এই যে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সম্পর্কে আমরা আরও ডিটেলস সম্পর্কে জানবো এবং তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাবো। কিন্তু এখন যেহেতু আমরা ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি, একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তাই এটা সামান্য একটু দেখালাম যে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে অধিক পরিমাণে শ্রম এবং মূলধন নিয়োগ করার ফলে, কিন্তু তার প্রান্তিক উৎপাদনের যে হারটা আছে সেটা হচ্ছে কমতে থাকে। অর্থাৎ একই জমিতে অধিক পরিমাণে শ্রম মূলধন যত পরিমাণে ব্যবহার করা হবে তার মোট উৎপাদন ধীরে ধীরে বাড়বে, আর প্রান্তিক উৎপাদনের যে হারটা আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, এক পর্যায়ে যে 0 হয়ে যাবে। সেটা আমরা পরে শিখব। এখন আমরা এটা খেয়াল করতে পারলাম যে শিক্ষার্থীবৃন্দু, যে ভূমির যে সপ্তম বৈশিষ্ট্য আমরা খেয়াল করেছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে এই ভূমির বৈশিষ্ট্য যে বিধিটা উৎপাদন বিধি কার্যকরী, অর্থাৎ ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা ভূমির ক্ষেত্রে কার্যকরী, অর্থাৎ আস্তে আস্তে সে হ্রাস পায়। এখন আমরা খেয়াল করি যে ভূমির যেসব বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম শিক্ষার্থীবৃন্দ, এই বৈশিষ্ট্যগুলো শুধু যে ভূমির ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, এটা উৎপাদনের অন্যান্য উপকরণের ক্ষেত্রেও কম বেশি প্রযোজ্য। তাহলে আমরা ভূমির এই যে কম বেশি প্রযোজ্য, এটার ক্ষেত্রে দেখা গেল যে ভূমির এই বৈশিষ্ট্যগুলো আমরা অন্যান্য উৎপাদন যখন আলোচনা করব তার মধ্যেও কিছু কিছু পেয়ে যাব। আর মূলত তোমার ভূমি এবং মূলধনের মধ্যে মূলত এই কোনো উৎপাদনের মৌলিক বৈশিষ্ট্য বা সীমিত উৎপাদনের মৌলিক কোনো পার্থক্যই মূলত নেই ভূমি এবং মূলধনের মধ্যে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কি আলোচনা করলাম? উৎপাদনের উপকরণ সম্পর্কে। তাহলে উপকরণ কাকে বলে? উৎপাদন করে প্রক্রিয়ায় ব্যবহৃত সীমিত ও যেসব বস্তু বা সেবা ব্যবহার করা হয় সেগুলোকেই উৎপাদনের উপকরণ বলা হয়। অর্থাৎ উৎপাদন করার জন্য যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করি, সহজ ভাষায় যে উৎপাদন করার জন্য যেসব জিনিসগুলো বা সেবাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে উৎপাদনের উপকরণ। উপকরণটা মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ? 4 ভাগে। 4 ভাগটা কি কি? একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এবং আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে মূলধনের পঞ্চম উৎপাদন হচ্ছে প্রযুক্তি। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এবং টেকনোলজি, এই 5 ধরনের উপকরণ আমরা লক্ষ্য করতে পারি। এখন আমি আসি ভূমি বলতে কি বুঝি? ভূমি বলতে সমস্ত স্থলভাগকে বোঝায়। তাহলে ভূমি সমস্ত স্থলভাগকে ভূমি বলে, কিন্তু অর্থনীতিবিদদের মধ্যে সমস্ত স্থলভাগকে ভূমি বলে না শিক্ষার্থীবৃন্দ। স্থলভাগ এবং অস্থলভাগ অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যত সম্পদ আছে সব সম্পদই হচ্ছে ভূমি। আমরা মার্শালের এবং আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে যে ভূমির বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি এবং ভূমির 7টা বৈশিষ্ট্য সম্পর্কে আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমি হস্তান্তরযোগ্য নয়, ভূমি চিরস্থায়ী উপাদান, আর ভূমির উর্বরতা এবং অবস্থানিক সুবিধার পার্থক্য রয়েছে এবং ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ভূমি শ্রম নিয়ে, অর্থাৎ উৎপাদনের উপকরণের দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ দ্বিতীয় উপকরণ নিয়ে, দ্বিতীয় বৈশিষ্ট্য না দ্বিতীয় উপকরণ নিয়ে, শ্রম নিয়ে আমরা এক একটা নিয়ে আলোচনা করব। তবে শ্রমর বৈশিষ্ট্যগুলো অনেকগুলো, শ্রম নিয়ে বেশি আলোচনা করব। তবে মূলধন, সংগঠন এবং প্রযুক্তি একদিনে আমরা আলোচনা করব। তার মানে 3টা ক্লাসেই আমরা উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্যগুলো শেষ করতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।